নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 94তম এপিসোডে। আজকে বলেছিলাম যেরকম সেরকমই একটা সুন্দর হাড়হিম করা ঘটনা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। এবং আজকে যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো, এটি একটি বাচ্চার সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা, যেটা আগের বছর উইন্টারের সময় ঘটে গিয়েছিল, মানে শীতকালে। সেই ঘটনাটাই তার মা ঠিক আমাকে যেমনভাবে লিখে পাঠিয়েছিল তেমনভাবেই আমি তোমাদেরকে শোনাচ্ছি। আশা করছি পুরো ঘটনাটাই তোমাদের খুব ভালো লাগবে। তবে আজ আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনাতে। নমস্কার অলিভিয়া, কেমন আছো? আশা করছি ভালো এবং সুস্থ আছো, এবং তোমার সুস্থতার কামনা করি আমি। যাই হোক, আগের বছর শীতকালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা আমি তোমাকে শেয়ার করছি, কারণ এই ঘটনাটা আমার আজ অবধি মানে কি বলবো, নাইটমেয়ার বলে মনে হয়। কারণ এরকম ঘটনা যেন কারোর জীবনে বা কোনো মায়ের জীবনে না ঘটে। আমরা মালদার বাসিন্দা ছিলাম। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই মালদাতে, কিন্তু আমার বরের যেহেতু এমএনসি কোম্পানিতে জব, যার জন্য আমাদেরকে ট্রান্সফারে এদিক ওইদিক যেতে হয়। তা বিয়ের পর আমাকে নিয়ে ওর যখন ফার্স্ট ট্রান্সফার হয়, তখন আমার বেবি হয়ে গেছে, আমার একটি মেয়ে সন্তান হয়েছিল। তা আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আমার ছোট বাচ্চাটা এবং আমার হাজব্যান্ড, আমরা সব পরিবারেই দিল্লিতে শিফট হয়ে যাই। বেশ ছোট ফ্যামিলি হলেও খুব মানে একটা হাসি খুশি পরিবার ছিল। খুব ভালো লাগতো যে সবাই মিলে আমরা একসঙ্গে কাটাতাম দিনগুলো। এইভাবেই দিনে দিনে আমার মেয়েও বড় হলো। আর তারপরে আমরা বললাম যেরকম বছরে একটা করে কোথাও না কোথাও ট্রিপে যেতাম, নয় ওর অফিসের থেকে একটা ট্যুর হতো, না তো আমরা নিজেরা কোথাও একটা প্ল্যান করে ঘুরতে যেতাম। তারপরে আমার মেয়েটাও বড় হলো, তারপরে আমার হাজব্যান্ডের অফিস থেকে বলা হলো যে একটা ট্যুর প্ল্যান করা হোক, সবাই মিলে একটু দিল্লিরই একটু দূরে কোথাও গিয়ে ঘুরতে যাওয়া যাক। আমরাও বললাম যে ঠিক আছে, সব পরিবারে মিলে যাব, বেশ ভালোই মজা হবে, কারণ বহু দিন হয়ে গেছে সব পরিবারে মিলে কোথাও যাওয়া একটা হয়নি। মামনি বাবাও খুব একটা এক্সাইটেড ছিল আমাদের সঙ্গে যাবে বলে। আমার মেয়েও খুব খুশি হয়েছিল যে উইন্টার ভ্যাকেশনে সবাই মিলে ঘুরতে যাব, বাবার বন্ধুর ফ্যামিলি সবাই মিলে একটা বেশ ভালো মজা হবে। তো সেখানে আমার মেয়েকে নিয়ে আমরা যখন যাই, জায়গাটা খুব নিরিবিলি ছিল, আর নেচার্সের জায়গা তো, দিল্লিতে খুব একটা নেচার্সের জায়গা দেখতে পাওয়া যায় না। কিছু কারণ বিশেষের জন্য আমি এখানে তোমার জায়গাটার নাম নিলাম না, কিন্তু তোমাকে পার্সোনালি আমি জানিয়ে রাখবো কোন জায়গা। যাই হোক, আমরা ওখানে ঘুরতে যাই, বেশ ভালো লাগে ঘুরতে গিয়ে ওখানে, এবং আমাদের কথা ছিল যে আমরা ওখানে 2-3 দিন স্টে করব। এবং আমরা যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলটাও খুব সুন্দর একটা হোটেল ছিল, আর বেশ বাইরেটা থেকেও যেমন দেখতে সুন্দর, ভিতরটাও ততটাই সুন্দর। এইভাবেই আমাদের হোটেলে প্রবেশ, এবং আমরা ওখানে 2 দিন ভীষণ মজায় কাটাই। আর অদ্ভুতভাবেই আমার মেয়ে আমাদের সঙ্গে শুলেও একটা পুতুল ছিল ওর কাছে, যে পুতুলটা ছাড়া আমার মেয়ে ঘুমোতেই পারতো না, সবসময় ও ওইটাকে নিয়ে যেত। এবং আমরা সেদিনকে যে 2 দিনের জন্য ঘুরতে গিয়েছিলাম, এমনকি সেখানেও আমার মেয়ে ওই পুতুলটা নিয়ে ঘুরতে গেছিল। যাই হোক, আমরা ওখান থেকে 2 দিন ভালো করে ছুটি কাটিয়ে আমরা যখন বাড়ি ফিরি, হঠাৎ তার একদিন বাদ দিয়ে দেখি মেয়েটা অসুস্থ হতে লাগলো। ডাক্তারখানা সব জায়গায় নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাই, কোনোভাবেই মেয়ের জ্বরটা কমছিল না। তাতে একটু ভয় পেয়ে গেছিলাম। তখন আমার শাশুড়ি বলল যে হয়তো ঘুরতে ঘুরতে গেছে বাইরে, একটু নজর টজর লেগে যেতে পারে বৌমা, তুমি একটা কাজ করো, একটু ওকে লঙ্কা পুড়িয়ে ঘুরিয়ে দাও, দেখো নজরটা কেটে যাবে। আমি তাই করি। সত্যি কথা বলতে আমি এরকম কখনো শুনিনি বা জানতামও না যে লঙ্কা পুড়িয়ে এরকম করলে নজর কেটে যায় বলে। যাই হোক, এই জিনিসটা করে আমি মেয়ের নজরটা কাটিয়ে ফেলি। কাটিয়ে ফেলার পর আবার কিছুদিন ঠিক থাকতে থাকতে মেয়েটার শরীরটা না দিন দিন যেন ক্রমাগত
খারাপ হতে লাগছিল। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমি এবং ওর বাবা, ঠাকুমা, দাদু, যে মেয়েটা এরকম কেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। এবং ওর মধ্যে না একটা ভয় কাজ করতো বারবার। আমরা হয়তো ওকে ডাকলাম আচমকা, তখন চমকে উঠতো বা ঘর থেকেও নিচে যেতে চাইতো না, এমনকি স্কুল যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিল প্রায় 1-1.5 সপ্তাহ মতো। যাই হোক, ওর বাবা আর আমি অনেক ওকে চেষ্টা করি বুঝিয়ে সুঝিয়ে যে কোনো রকম যদি ওকে স্কুলে পাঠানো যেত ভালো হতো। একদিন রাত্রেবেলায় আমি জল তেষ্টা পায়, ঘুমিয়ে পড়েছিলাম সবাই। রাত্রেবেলায় যখন আমার জল তেষ্টা পায়, আমি নিচে যাই জল খাবো বলে। ফ্রিজটা খুলে যখন জল খাই এবং জলটা খাওয়ার পর যখন আমি ফ্রিজটা বন্ধ করে দিই, আমি দেখি সিঁড়ির মধ্যে একটি বাচ্চা মেয়ে একটা হাতে কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ভালো করে বুঝতে পারছিলাম না যে ওটা কে। আমি আমার মেয়ের নাম বলেই ওকে ডাকছিলাম অনেকবার, কিন্তু দেখলাম কেউ সাড়া দিল না। তারপরে আমি যখন সিঁড়ি দিয়ে উঠে ওপরের দিকে গেলাম, দেখলাম কেউ নেই, মিলিয়ে গেল। প্রথম ভেবেছিলাম যে হয়তো হ্যাঁ আমার মনের ভুলই হবে, এরকম তো হওয়া সম্ভব না। ঘরে গিয়ে দেখছি না, মেয়ে আমার ঘুমোচ্ছে। তাহলে ওটা কে ছিল সিঁড়িতে ওরম ভাবে দাঁড়িয়ে? যাই হোক, আমি আর কোনো কথা না বাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলায় মেয়েকে যখন আমি ডাকি ঘুম থেকে, মেয়েকে আমি জিজ্ঞাসা করি যে তুমি কি কাল রাত্রিবেলায় গিয়েছিলে, সিঁড়িতে দাঁড়িয়েছিলে? মেয়েও বলে না মা, আমি তো যাইনি, আমি তো ঘরেই ছিলাম, ঘুমোচ্ছিলাম। যাই হোক, আমারই হয়তো মনের ভুল, এইভাবে আমি কাটিয়ে দিই। এই জিনিসটা যদি আমার সঙ্গেই হতো, ওখানেই হয়তো সীমাবদ্ধ থাকতো, কিন্তু না, এরকম আমার মতনই আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার হাজবেন্ড এরকম অনেকভাবেই একটা বাচ্চা মেয়ের অবয়ব দেখতে পেত মাঝে মাঝেই ঘরেতে। এমনকি যখন মেয়েকে জিজ্ঞাসা পর্যন্ত করতাম যে মা তুমি কি ছিলে ওই জায়গাটায়, বা আমার শাশুড়িও যখন জিজ্ঞাসা করতো যে মাম্মাম তুমি কি ওখানে দাঁড়িয়েছিলে বা তুমি কি এসছিলে ঘরেতে, ও বলতো না আমি তো ঘর থেকে বেরোইনি, আমি তো টিভি দেখছিলাম বা পুতুল নিয়ে খেলছিলাম, এরকম কিছু একটা বলে দিত। একদিন হঠাৎ করে মেয়ের মধ্যে সার্টেন চেঞ্জ দেখতে পাই। যে মেয়ে খুব ঠাকুর ভক্ত ছিল, ঘরেতে সবসময় পুজো আচ্চা হলে বা টিভিতে ঠাকুরের বই হলে খুব দেখতো বা গান শুনতো, সেই মেয়ে ঠাকুর দেখবে না, ঘর থেকে বেরোবে না, ঠাকুর মন্দিরে যাবে না, এরকম করা শুরু করলো। তখন আমার শাশুড়ি বলল, বাচ্চার মন তো কখন কি হয় কেউ বলতে পারে না, ওমা রাগ করো না, ও ঠিক হয়ে যাবে। অনেকভাবে আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করতাম যে কি হয়েছে তোমার, তুমি এরকম কেন করছো। হয়তো ওকে কখনো খেতে দিলে খেত না, বা যখন আবার খেতে দিতাম যে জিনিসগুলো খেতে পছন্দ করতো না, সেই জিনিসগুলো খাওয়ার জন্য বায়না করতো। ওর মধ্যে মাঝে সাঝে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পেতাম। ওর চোখের চাউনি থেকে শুরু করে ওর কথা বলা বা ওর আবভাব, সবটাই যেন একটা অন্যরকম ছিল। ওর বাবাকে বহুবার বলেছি, কিন্তু ওর বাবা না এইসব নেগেটিভ জিনিস নিয়ে এইসব বিশেষ করতো না। তা অনেক কিছু ভাবে ওর বাবাকে আমি কনভিন্স করানোর চেষ্টা করি যে দেখো এরকম একটা আননোন জায়গায় আমরা আছি, আমিও ভয় পাচ্ছি, মাও ভয় পাচ্ছে, জিনিসটা যেন দিনে দিনে বেড়ে যাচ্ছে। তা ওর বাবা, আমি বা আমার শাশুড়ি মা ভয় পাবো বলে বা আমার শ্বশুর মশাই ভয় পাবেন বলে ওর বাবা জিনিসটাকে দিনের পর দিন চেপে যেত। না তো আমি তো কিছু দেখতে পাচ্ছি না, না তো কিছু তো হয়নি, তো তোমাদের যত উল্টো পাল্টা চিন্তা, এইসব বলে কাটিয়ে দিত। একদিন দুপুর বেলায় মেয়েকে খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ডাকছি, মেয়ে দেখে কোনো কথাই শোনে না। তা যাই হোক, তখন আমার শাশুড়ি মা বলে যে বৌমা একটা কাজ করো, তুমি বরং ওপরে গিয়ে ওকে ডেকে নিয়ে নিচে নামো, দেখবে ও ঠিক চলে আসবে, হয়তো খেলছে বা রাগ হয়েছে কিছু নিয়ে। আমিও কিছু না ভেবেই আমিও ওপরে উঠি সিঁড়ি দিয়ে ওকে খেতে ডাকবো বলে, এবং ওপরে গিয়ে যে দৃশ্যটা দেখি সেটা সত্যি দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তখন আমি দেখছি আমার মেয়ে শোয়া অবস্থাতেই বিছানা থেকে প্রায় 2 হাত উঁচুতে হাওয়াতে ভাসছে, চুলগুলো পুরো এলোমেলো হয়ে খোলা, পুতুলটা হাতের মধ্যে
একদম চেপে মুঠো করে রাখা এবং বীভৎস জোরে হাসছে, মানে অট্ট হাসি টাইপের। আমি ভয়তে আমার শাশুড়িকে এবং শ্বশুরমশাইকে তৎক্ষণাৎ ডাকি এবং বলি যে আপনারা আমার সঙ্গে এখনই চলুন, আমি বুঝতে পারছি না এটা ওর কি হয়েছে, ও এরকম কেন করছে আমার মেয়ে। তখন ওরাও ছুটে উপরে আসে এবং দেখে ওকে ওই রকম অবস্থাতে। সেদিনকে অদ্ভুতভাবে ওর বাবারও তাড়াতাড়ি ছুটি হয়, ওর বাবাও বাড়ি আসে। ওর বাবা তখন এসে দেখে ওরকম করে ও ওপরে ফ্লোট করছে আর বিভীষিকাভাবে চিৎকার করছে। তা যাই হোক, তখন আমি তো ভয়তে কান্নাকাটি শুরু করে দিই যে এটা ও কি করছে, এবং তার 2 থেকে 3 সেকেন্ড পরেই ও নিচে ধপ করে বসে খাটের মধ্যে এবং ওর চোখের মণি দুটো পুরো সাদা হয়ে যায়, ঠোঁটটাও পুরো সাদা হয়ে যায়। আমরা কি করব কিছু ভেবে উঠতে পারছিলাম না। ঘর থেকে বেরোতে যাব, দেখলাম দরজাটা আপনি জোরে বন্ধ হয়ে গেল এবং কোনোভাবেই খুলতেও পারছিলাম না দরজাটা। যাই হোক, কোনো রকম কষ্টসৃষ্ট করে আমি ওর কাছে গিয়ে বসলাম, কিন্তু ও আমাকে বীভৎস জোর ঠেলে খাট থেকে নিচে ফেলে দিয়েছিল। অদ্ভুত একটা শক্তি ওর মধ্যে কাজ করছিল। ঘটনাটা শুনে কেমন অবাক লাগছে না? যেন মনে হচ্ছে আমরা সিনেমাতে যে দৃশ্যগুলো দেখি সেটাই আমি বলছি। হ্যাঁ, এইরকম আমারই চোখের সামনে আমি আমার মেয়েকে হতে দেখেছিলাম এবং আমিও বীভৎস ভয় পেয়ে যাই, কারণ আমার মেয়েকে আমি কোনোভাবেই কন্ট্রোল করে উঠতে পারছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেগুলো সব বৃথাই কেটেছিল। যত সময় বাড়ছিল, রাতের অন্ধকার বাড়ছিল, ওর মধ্যে যেন একটা বিশ্রীভাবে উপদ্রব বাড়ছিল, যেন ঘরের মধ্যে ও ছাড়াও আরো কোনো একটি বাচ্চা রয়েছে এরকম মনে হচ্ছিল। চারিপাশ থেকে যেন একটা ছোট বাচ্চার কথার আওয়াজ ভেসে ভেসে আসছিল। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে কি হচ্ছিল বা কেন হচ্ছিল। তখন আমার শাশুড়ি মা বলল, জিনিসটা কিন্তু খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না বৌমা, আমার কিন্তু অন্যরকমই মনে হচ্ছে। তখন আমি আমার শাশুড়িকে কাঁদতে কাঁদতেই বলি যে এরকম বলবেন না মা, এরকম অশুভ কথা মুখেও আনবেন না। যাই হোক, তখন অচেনা জায়গায় আমরা গেছি, রয়েছি। আমরা ওখানে আশেপাশে কোথায় কি কিচ্ছু জানি না। তবে যাই হোক, আমার হাজবেন্ড তখনই ছুটে গিয়ে পাশের বাড়িতে গিয়ে সমস্ত ঘটনাটা বলে এবং তারা বলে যে ওকে যদি তোমাকে নিয়ে যেতে হয় দাদা, তাহলে এখান থেকে অনেকটা দূর তোমাকে যেতে হবে শহর, সেখানে গিয়ে কিন্তু খোঁজ করতে হবে যে কোথায় ছাড়ায়, তাহলে তোমাকে সেখানে নিয়ে যেতে হবে সেই ওঝার কাছে। যাই হোক, আমার হাজবেন্ডের সঙ্গে তারাও আসে ওপরে এবং এসে তারাও ভয় পেয়ে যায়। আমার মেয়েকে ঘর থেকে কিছুতেই বার করতে পারছিলাম না, ওর কাছে পর্যন্ত যাওয়া যাচ্ছিল না, এত ওর গায়ের মধ্যে একটা অদ্ভুত শক্তি চলে এসেছিল। এমনকি যেই ওর সামনে যাচ্ছিল, ও বীভৎসভাবে তার কাছে এসে চিৎকার চেঁচামেচি করছিল এবং ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না, এত বিভীষিকার মতন ওর ফেসটা দেখতে লাগছিল। তবে যাই হোক, কি করব, মেয়ে তো ফেলে দিতে পারছিলাম না। ওর বাবা অনেক চেষ্টা করে ওকে কোলে নেয়, কোলে নিয়ে ওকে সিঁড়ি দিয়ে নামতে লাগে, কিন্তু ও ওর বাবাকে পিঠের মধ্যে নখ দিয়ে আঁচড়ানো থেকে শুরু করে কামড়ানো যা তা করে। অনেক কষ্টে ওর বাবা ওকে গাড়িতে বসায়, কিন্তু ওই যে বলে না, কপাল খারাপ থাকলে কিছু করা যায় না। খানিকটা যাওয়ার পরই ওই যে গাড়িটা করে ওর বাবা ওকে নিয়ে যাচ্ছিল ড্রাইভ করে, সেই গাড়িটা সামনে একটা গাড়ির সঙ্গে অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের পর আমার মেয়েটা ওখানেই মারা যায় এবং ওর বাবারও চোট লাগে। তারপর তো আর কিছু করার ছিল না, আমরা ওকে ওই অবস্থাতেই বাড়ি নিয়ে ফিরি। আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড সবাই ভেঙে পড়েছিলাম, কারণ ও আমাদের বিয়ের পর প্রথম সন্তান, যেটা প্রথম আমাদের ভালোবাসার জিনিস ছিল। হঠাৎ করে এরকম হলো, আমাদেরকে কোনো সুযোগ দিল না যে ওর কি হয়েছে বা কি, সেখান থেকে ওকে আমরা বাঁচিয়ে বাড়ি নিয়ে আসবো বা যাই হোক। পরবর্তীকালে আমরা জানতে পারি যে ওই বাড়িটাতে একটি ছোট বাচ্চা মেয়ে
সিঁড়ি দিয়ে খেলতে খেলতে গড়িয়ে মারা যায় পড়ে গিয়ে, এবং তারই যে স্পিরিটটা ওই পুরো বাড়িটার মধ্যে ঘুরে বেড়াতো, এবং আমরা ওই বাড়িটা অজান্তেই কিনে ফেলি। আর তার কিছুদিন পর থেকেই আমার মেয়ের মধ্যে সেই জিনিসটা শুরু হয়। ও পজেসড হয়েছিল সেটা পরে জানতে পারি, এবং ওর মধ্যে এই সিমটমসগুলো হচ্ছিল ওই মেয়েটা যেহেতু ওর শরীরের মধ্যে ঢুকে করাচ্ছিল। খুব দুঃখের সঙ্গেই তোমাকে এই ঘটনাটা পাঠালাম। আমি তো মা, আমার অনেক কষ্ট, অনেক দুঃখ রয়েছে। যদি তোমার পছন্দ হয় ঘটনাটা, তুমি তোমার চ্যানেলে শুনিও, এবং কারোর যদি জানা থাকে যে এই জিনিসটা কেন হয়েছিল বা আমার মেয়ে খাট থেকে উঠে ওপরে কেন এয়ারে ভাসছিল, এগুলো যদি কারোর জানা থাকে দয়া করে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই যেন জানায়। ধন্যবাদ। আমার ঘটনাটা এখানেই শেষ করলাম অলিভিয়া। তুমি গুছিয়ে তোমার মতন করে তোমার শ্রোতা বন্ধুদেরকে অবশ্যই শুনিও। থ্যাংক ইউ সো মাচ দি। এই ঘটনাটা একটি খুবই দুঃখের ঘটনা, যেটা শোনার পর আমার নিজেরও খুব কষ্ট হয়েছে, এবং আমারও খুব খারাপ লেগেছে। যখন আমি এই ঘটনাটা রেকর্ড করতে বসেছিলাম আমার খুবই কষ্ট হচ্ছিল। মানে একটা মা যখন তার সন্তানকে হারায়, তার মনের মধ্যে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মাই বুঝতে পারে। বাবারা তো অফিস চলে যায়, হ্যাঁ তাদেরও কষ্ট হয় ঠিকই কথা, কিন্তু অ্যাবসেন্সটা বেশি মাই ফিল করতে পারে। তবে যাই হোক দি, ভালো থেকো, সুস্থ থেকো। ঘটনাটা শেয়ার করলাম, আশা করছি আমার শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। এবং এই ব্যাপারটা তুমি যেটা বলেছো কমেন্টে জানাতে, যদি কারোর এই ঘটনাটা জানা থাকে যে এরকম কেন হচ্ছিল বা কেন হয়েছিল, বাচ্চাটা ওরকম উপরে খাট থেকে উঠে এয়ারে ভাসছিল, এই জিনিসটা যদি কারোর জানা থাকে প্লিজ কিন্তু অতি অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর এইভাবেই প্রেত কাহিনী কিন্তু আপনাদেরকে নতুন নতুন আরো ঘটনার মজা দিতে চলেছে। সেটার জন্য কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা এপিসোড দেখতে হবে এবং শুনতে হবে। আর শর্টসে অনেকদিন হয়ে গেছে ভিডিও আসছে না কিছু কারণ বিশেষের জন্য। এবার থেকে আপনারা রেগুলার শর্টসে কিন্তু ভিডিও পাবেন। আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে কিন্তু ডিটেলসে দেওয়া সমস্ত তথ্য রয়েছে, আপনারা সেখান থেকে আমাদেরকে চট জলদি ঘটনা পাঠিয়ে ফেলতে পারবেন। আর প্রত্যেকবারের মতন ঘটনা শেষ করার আগে একটাই কথা বলতে চাই, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদু এবং অন্ধবিশ্বাসকে প্রমোট করে না এবং কোনোদিন করবেও না। কাজেই সামনের সপ্তাহের জন্য একটা নতুন ঘটনা রয়েছে, সবাই কিন্তু ওয়েট করে থেকো। আমিও থাকি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ঘটনা কি আসবে বলে, তোমরাও থাকো। ভালো একটি ঘটনা সামনের সপ্তাহে আসতে চলেছে। ধন্যবাদ।